আজ 12ই রবিউল আউয়াল, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস। সারা বিশ্বের মুসলমানরা এই দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে পালন করেন। রাজধানী সহ সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বের করা হয় বর্ণাঢ্য জশ্নে জুলুস। মহানবীর আগমন পুরা জাহানের জন্য বরকতময় বলে উল্লেখ করে র্যালিতে অংশ নেয় মুসল্লিরা। ইলিয়াস মাতবরের রিপোর্ট। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম ও মৃত্যুর পুণ্যময় দিন। 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল অর্থাৎ আজকের এই দিনে তিনি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। একই দিনে তার মৃত্যু হয়। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে প্রতি বছরের মতো এবারও রাজধানীতে জশ্নে জুলুস শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন লাখো ধর্মপ্রাণ মুসলমানরা। তারা বলেন, মহানবীর আদর্শ অনুসরণ ছাড়া মানবজাতির কল্যাণ সম্ভব নয়। আমরা ফিলিস্তিনের গাজার মুসলমান, রোহিঙ্গা মুসলমান, সমস্ত মুসলমানদের সুখ শান্তি কামনা করি। সারা বাংলাদেশের মানুষের সুখ শান্তি কামনা করি। মানবতার জীবন নীতি, নির্যাতনের নীতি, সত্য মানবতার মুক্তির নীতি আমরা গড়ে তুলব। সকালে সোহরাওয়ার্দী উদ্যানের পশ্চিম দিক থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি দোল চত্বর, শিক্ষা ভবন, কদম ফোয়ারা সড়ক প্রদক্ষিণ করে আবার পশ্চিম গেট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে শান্তি সমাবেশে মিলিত হয়। তোমরা যখন যুদ্ধে যাবা, তোমরা যখন ময়দানে যাবা, তোমরা একটি গাছকেও তোমরা আঘাত করবা না। সেই নবীর উম্মত হলে আমরা কখনো এরকম বর্বরতা করতে পারি না। The Prophet sallallahu alaihi wasallam came to us 1500 years ago with the message of love, with the message of prosperity, with the message of respect for one another. মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত। তার আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণকর সমাজ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেন বক্তারা। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। চট্টগ্রাম নগরীর মুরাদপুরে জশ্নে জুলুসের র্যালিতে 2 জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন পটিয়ার আইয়ুব আলী ও নগরীর কালামিয়া বাজারের সাইফুল ইসলাম। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, প্রচণ্ড গরমে আইয়ুব আলী অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে মুরাদপুরে ভিড়ে কালভার্ট ভেঙে পড়ে আহত হন কিশোর সাইফুল ইসলাম। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও 6 থেকে 7 জন আহত হয়েছে। তাদের মধ্যে একজনকে আইসিইউতে রাখা হয়েছে। কয়েক সপ্তাহের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন, এমন তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, পতিত স্বৈরাচার পেছন দিক দিয়ে এসে জনগণের অধিকার হরণ করার পায়তারা করছে। তারেক রহমানের নেতৃত্বে নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিরোধ করা হবে জানিয়ে বিএনপির নেতা বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় পিআর পদ্ধতি বেআইনি আবদার বলেও মন্তব্য করেন ডক্টর জাহিদ। কয়েক সপ্তাহের মধ্যেই আমরা আমাদের প্রাণপ্রিয় নেতাকে আমরা আমাদের মাঝে ইনশাআল্লাহ এই গণতন্ত্র পুনরুদ্ধারের সর্বশেষ লগ্ন অর্থাৎ আগামী জাতীয় নির্বাচনের বহু আগেই ইনশাআল্লাহ উনি আমাদের মাঝে উপস্থিত থেকে সশরীরে নেতৃত্ব দিবেন। ফ্যাসিবাদের পুনরুত্থান না চাইলে ভালো রাজনীতি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিকেলে বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত ফুটবল ম্যাচ অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। সালাউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনতে চায় বিএনপি। গণতান্ত্রিক সংস্কারের সাথে আমরা যাতে মিল রেখে আমাদের জীবনযাত্রায় আমাদের সংস্কার আনতে পারি সব ক্ষেত্রেই, তাহলে পরে আমরা এই গণতান্ত্রিক সংস্কৃতির প্রবর্তন করতে পারবো, সহনশীলতার সংস্কৃতির প্রবর্তন করতে পারবো। এই যে পরস্পর সহনশীলতার সংস্কৃতি, এটা প্রত্যেকটি রাজনৈতিক দলের ভিতরে থাকতে হবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতাদের উপর একের পর এক হামলার ঘটনা উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, তৌহিদি জনতার নামে নৈরাজ্যের পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে কিনা খতিয়ে দেখতে হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এমপি নেতারা এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, মাজারে হামলার ঘটনায় আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে কিনা এ নিয়ে তদন্ত করা প্রয়োজন। আমার কেন জানি মনে হচ্ছে
ভেতর থেকে গভীর চক্রান্ত চলছে। আমরা কিছুটা পাকিস্তান আমলও দেখেছি, তখন তো মাজার আক্রমণের কথা শুনিনি, মাজারের কোনো লাশ পুড়িয়ে দেওয়ার কথা শুনিনি। এখন তো আরো এগিয়ে যাওয়ার কথা দেশ। আজকে হঠাৎ করে এই কাজগুলো কেন হচ্ছে? তৌহিদি জনতার নামে কারা এই কাজগুলো করছেন? আপনি দেখবেন এদের পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। বাংলাদেশ যে একটি উদার নৈতিক দেশ, এই দেশের পূজা মণ্ডপ পাহারা দেয় আলেম ওলামারা, সেই দেশে মাজার ভাঙা, লাশ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা যেটা গোয়ালন্দে ঘটেছে, এটার আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতাদের উপর একের পর এক হামলার ঘটনার উদ্দেশ্য কি তা খতিয়ে দেখতে হবে। এই হামলাগুলো সরকারকে এখন দেখা দরকার করতে হচ্ছে। যদি না হয় আমরা বুঝবো যে সরকার বোধহয় ধরে রাখতে পারছে না, তাদের কমান্ড ধরে রাখতে পারছে না। মাজার ভাঙাচুরি করা হয়েছে, এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু না। নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরও অনেক কিছু সামনে আপনারা দেখতে পাবেন, যাতে নির্বাচনটা না হয়। একটা শ্রেণীর লোক চাচ্ছে যাতে নির্বাচন না হয়। বিশ্বের একজন পরাক্রমশালী নেতার মুখের বক্তব্য শুনেছি, তাতে আমার মনে হচ্ছে না এই দেশে একটা স্বাভাবিক প্রক্রিয়া আমরা যাচ্ছি, একটা অস্বাভাবিক প্রক্রিয়ায় দেশটা এগিয়ে যাচ্ছে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, নুরুল হক নূর এখনো গুরুতর অসুস্থ। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বিষয়টি নিয়ে গড়িমসি করা হচ্ছে এবং বিভিন্ন মহল নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য যাতে দেশের বাইরে সরকারের পক্ষ থেকে না নেওয়া হয়, এই জন্য একটি মহল সক্রিয়ভাবে কাজ করছে। ইউসুফ আলী, মাইটিভি, ঢাকা। পিআর পদ্ধতির দাবি অবাস্তব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর একটি হোটেলে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে জামায়াতে ইসলামী, গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ নির্বাচন নিয়ে তাদের মতামত তুলে ধরেন। আফজাল হোসেন আছেন রিপোর্টে। রাজধানীর একটি হোটেলে আসন্ন নির্বাচন, প্রবাসীদের অংশগ্রহণ এবং আগামীর অর্থনীতি বিষয়ে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পিআর পদ্ধতির দাবি অবাস্তব। তিনি আরো বলেন, 3 মাসের মধ্যে নির্বাচন হয়ে গেলে বাংলাদেশ ভালো থাকতো। জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে পাশ করেন, পিআর করেন, কিন্তু আপনি পিআর চান, আরেকজন চায় না। আপনি পিআর ছাড়া নির্বাচনে যাবে না, পিআর ছাড়া এই ধরনের মন্তব্য তো শেখ হাসিনার মন মানসিকতা। অনুষ্ঠানে জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা নির্বাচন নিয়ে তাদের মতামত তুলে ধরেন। বিচার, সংস্কার এবং নির্বাচন এই মুহূর্তে বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ। আমাদের তরুণ প্রজন্ম আমাদেরকে একটি নতুন স্বপ্ন সামনে এনে দিয়েছেন। এছাড়া সুষ্ঠু নির্বাচন ও আগামীর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে রাজনৈতিক দলগুলোর কি ভূমিকা থাকতে পারে সে বিষয়েও আলোচনা করেন বক্তারা। একটা প্রতিহিংসার বাংলাদেশ চাই না, আমরা একটা সবার অংশগ্রহণ বাংলাদেশ চাই। আফজাল হোসেন, মাইটিভি, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নতুন পাকিস্তানি হাইকমিশনার ইমরান হায়দার। সকাল 10:30টায় গুলশানের চেয়ারপারসন অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে উভয় পক্ষ আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও দুই দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। সাক্ষাৎকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি সাংগঠনিক সম্পাদক এবং চেয়ারপারসন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, দেশের মানুষ মক্কা বিজয়কে নিজের মধ্যে ধারণ করেছিল বলেই 5 আগস্টে আওয়ামী ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে বাংলাদেশ বিজয় হয়েছে। বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের রাজনৈতিক নেতাদের এখন আর কেউ বিশ্বাস করে না মন্তব্য করে তিনি বলেন, আল্লাহর রাসূলের পথ অনুসরণ করে রাজনৈতিক নেতাদের সত্যবাদী হতে হবে।
বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের প্রতি মানুষেরা ভরসা পান না, মানুষেরা তাদেরকে বিশ্বাস করে উঠতে পারেন না। আমরা যদি সত্যিকার অর্থে বাংলাদেশ এবং বিশ্বের পরিবর্তন চাই, তাহলে রাজনৈতিক নেতৃবৃন্দকে আলামিন হয়ে উঠতে হবে, বিশ্বস্ত হয়ে উঠতে হবে। পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল তারা অনেকে নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তারা আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করছে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পিডিবিএফ এর নবনিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আসিফ মাহমুদ। উপদেষ্টা বলেন, সংস্কার, বিচার এবং গণতন্ত্র এই তিনটি নিয়ে সরকার কাজ করছে। যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেখছে, নির্বাচন হলে তাদের স্বার্থে আঘাত লাগবে। আদালতে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় নিন্দা জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। ডিসেম্বরে ইলেকশন চেয়েছিল বা বিভিন্ন সময় ইলেকশনের দাবি করেছে, তাদের অনেকেই আবার এখন ইলেকশন চাচ্ছে না, কিংবা ইলেকশন পিছানোর, নির্বাচন পিছানোর না ষড়যন্ত্রে জড়িত হচ্ছে। এটা কেন হচ্ছে তাও খুব স্পষ্ট, যে আওয়ামী লীগকে ফিরিয়ে একটা ইনক্লুসিভ ইলেকশন করার পরিকল্পনা তাদের মাথায় ছিল, যা কিন্তু তারা এখন দেখতে পাচ্ছে যে ফেব্রুয়ারিতে যে ইলেকশন হতে যাচ্ছে সেখানে ফ্যাসিবাদীদের অংশগ্রহণ করার সুযোগটা থাকছে না বলে তাদের এখন মাথা নষ্ট হয়ে গেছে। দর্শক, এ পর্যায়ে রয়েছে ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু হল সংসদ নির্বাচনের প্রচারণার বাকি আর মাত্র একদিন। তাই ছুটির দিনেও প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। শনিবার সকাল থেকে প্রতিটি আবাসিক হলের সামনে লিফলেট নিয়ে হাজির হন বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। দেন নানা প্রতিশ্রুতি। শিক্ষার্থীদের কাছ থেকে সাড়া পাওয়ার কথাও জানান তারা। বিস্তারিত রিপোর্টটি করেছেন শিমুল খান। দরজায় করা নাড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও হল সংসদ নির্বাচন। এ নিয়ে ক্যাম্পাসে চলছে নানা আলোচনা। নেতা নির্বাচনে এবার ভোট অধিকার প্রয়োগ করবেন ৩৯,৭৭৫ জন শিক্ষার্থী। হাজী মোহাম্মদ মহসিন হলে প্রচারণায় আসেন ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। নারীদের সাইবার বুলিং সহ আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করেন তিনি। জনমত প্রতিফলিত হয় ভোটাধিকারের মধ্য দিয়ে। আমরা সেই ভোটাধিকারকে সম্মান জানিয়ে এবং সেই ভোটাধিকারের জন্য একটা দীর্ঘ সময় ধরে লড়াই সংগ্রাম করেছি, এবং সেই ভোটাধিকার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সূচনা হতে যাচ্ছে গণতন্ত্র এবং ভোটাধিকারের। আমরা সেই ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোটাধিকারের উপর আমরা আস্থা রাখছি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে প্রচারণা শুরু করেন ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লা। আপনার যে দায়িত্ব, সেই দায়িত্বটা পালন করতে পারবে যিনি বিগত সময়ে বিপদে আপনাদের পাশে ছিল এবং আগামী দিনেও বিপদে আপনাদের পাশে থাকবে। আর হলপাড়ায় প্রচারণায় আসেন শিক্ষার্থী ঐক্য জোটের ভিপি প্রার্থী সাদিক কায়ুম। প্রচারণা শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি। নিরাপদ ক্যাম্পাসে যদি আমরা বহিরাগত নিয়ে এসে প্রচারণা করি, তাহলে তো এটা একটা সাংঘর্ষিক অবস্থান। তাদের বিরুদ্ধে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন যদি ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে একটি সুস্থ, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন তারা কতটুকু আয়োজন করতে পারবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আর রোববার রাত ১২টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। শিমুল খান, মাই টিভি, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন ঘিরে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও নিরাপদ ক্যাম্পাস গড়তে ৮ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল সাদি বৈশাখী পরিষদ। দুপুরে বিশ্ববিদ্যালয়ের অদম্য ২৪ স্মৃতিস্তম্ভের সামনে ইশতেহার ঘোষণা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের মনোনীত ভিপি প্রার্থী শেখ সাদি হাসান ও জিএস প্রার্থী তানজিলা হাসান বৈশাখী। ইশতেহারে আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা, পরিকল্পিত আবাসন ও খাবার ব্যবস্থা, নারীদের জন্য নিরাপদ পরিবেশ, শিক্ষার্থীদের স্বাস্থ্য, উন্নত চিকিৎসার ব্যবস্থা, ক্রীড়া চর্চার বিকাশ এবং পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণের প্রতি গুরুত্ব দেওয়া হয়। আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা, শিক্ষা বান্ধব, নিরাপদ, মুক্ত ও বৈচিত্র্যময় ক্যাম্পাস, পরিকল্পিত আবাসন ও খাবারের উন্নত মান নিশ্চিতকরণ, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষাঙ্গন ও স্বাস্থ্য সুরক্ষা, সুসমন্বিত পরিবহন ব্যবস্থা, ক্রীড়া চর্চা ও সাংস্কৃতিক বৈচিত্র্য, পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ ও প্রাণীবান্ধব ক্যাম্পাস।
রাজনৈতিক ঐক্য ছাড়া পাথর লুট ঠেকানো সম্ভব নয় বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে রাজধানীর সিডাপ মিলনায়তনে ঢাকার জলাধার পুনরুদ্ধার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে এক নগর সংলাপে এসব কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, যে সরকারের ক্ষমতায় আসুক না কেন জনগণের সমর্থন থাকলে দখল উচ্ছেদ করা সম্ভব। পাথর বিষয়টি তার মন্ত্রণালয়ের নয়, তবে পরিবেশের দায়িত্বে আছেন বলেই এর দায়িত্ব নিয়েছেন বলেও জানান তিনি। আমি কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে নিজে গেছি এবং মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা উনি তাৎক্ষণিকভাবে সমর্থন দিয়ে বলেছেন যে এগুলো সবগুলো থেকে ইজারা দেয়া যাবে, এরকম লিস্ট থেকে এগুলোকে সরিয়ে দিতে হবে, এগুলো আমাদের সংরক্ষণ করতে হবে। লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ার ঘটনায় আরও ৩ জন নিহত হয়েছেন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো ৫ জনে। সকাল ৯টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে রহমতখালী খালে এ ঘটনা ঘটে। উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী যাত্রীবাহী আনন্দ পরিবহন রহমতখালী খালে পড়ে ডুবে যায়। ঘটনার পর ১ ঘণ্টা লক্ষ্মীপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে যান চলাচল স্বাভাবিক করে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী। সিরাজগঞ্জ পৌর এলাকায় হঠাৎ দেখা দিয়েছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। এতে গেল ১ সপ্তাহে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২ শতাধিক মানুষ। স্থানীয়দের অভিযোগ, পৌরসভার সাপ্লাই পানিতে নোংরা আবর্জনা থাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাব বেড়েছে। যদিও পৌরসভা ও জনস্বাস্থ্য বিভাগ বলছে পানিতে কোনো জীবাণু পাওয়া যায়নি, রোগ ছড়িয়েছে অন্য কোনো কারণে। প্রতিনিধি এইচ.এম. মোনায়েম খানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আফজাল হোসেন। সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি এবং হোসেনপুর মহল্লায় কয়েক হাজার মানুষের বসবাস। ঘনবসতিপূর্ণ এই এলাকাগুলোর অনেক স্থান নিচু, সেই সাথে ড্রেনেজ ব্যবস্থাও নাজুক। এই ড্রেনেজের সাথে অনেক বাড়ির পয় নিষ্কাশনের সংযোগ স্থাপন করা হয়েছে। ফলে প্রতি বছর বর্ষা মৌসুম এলেই এই এলাকাগুলোতে প্রাদুর্ভাব বেড়ে যায় ডায়রিয়ার। চলতি মাসে সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে আশঙ্কাজনক হারে ভর্তি হচ্ছেন ডায়রিয়া আক্রান্ত রোগীরা। তাদের অভিযোগ, পৌরসভার সাপ্লাইয়ের দুর্গন্ধযুক্ত নোংরা পানি পান করে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পানিতে মাঝে মাঝে পোকা পাওয়া যায়, ময়লা আসে, জগে পানি উঠে রাখলে কাদা জমে থাকে। সাপ্লাইয়ের পানিটা অনেক খারাপ, এই পানিগুলো খাওয়ার ফলে আমাদের ডায়রিয়াটাই বেশি হচ্ছে। পানির ট্যাঙ্কিতে নামার একটা অংশ আছে, সেই অংশটা আমরা কভারেজ দিয়ে দেব, আর কোনো প্রকার মশাও যেন ঢুকতে না পারে ওখানে নেট দিয়ে দেব। সাপ্লাইয়ের পানি ফুটিয়ে খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এদিকে জনস্বাস্থ্য বিভাগ বলছে ওই এলাকার পানিতে কোনো জীবাণু পাওয়া যায়নি। খাওয়ার ক্ষেত্রে অবশ্যই পানিটা বিশুদ্ধ করে খাবো, ফুটিয়ে হতে পারে, অথবা এখন আধুনিক অনেক ফিল্টার বের হয়েছে। বাসি খাবার যেহেতু আমরা বেশি না খাই। ৪-৫টি স্পট থেকে পানির নমুনা সংগ্রহ করে এটি আমাদের আঞ্চলিক পানি পরীক্ষাগার বগুড়াতে প্রেরণ করা হয় এবং পরীক্ষার রিপোর্ট পাওয়া যায় যে ব্যাকটেরিয়ার কারণে ডায়রিয়া হয়ে থাকে সেই ধরনের কোনো কোলিফর্ম ব্যাকটেরিয়ার অস্তিত্ব পাওয়া যায়নি। গেল ১ সপ্তাহে সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রায় ২০০ রোগী। এখনও হাসপাতালে নারী পুরুষ মিলে ভর্তি আছেন ৫০ জন রোগী। আফজাল হোসেন, মাই টিভি। ভারত ও বাংলাদেশের সম্প্রীতির বন্ধনে শেষ ইচ্ছে পূরণ হলো পচি খাতুনের। ভারতের নদিয়া জেলার হৃদয়পুর গ্রামের মৃত জামাত শেখের স্ত্রী পচি খাতুন অসুস্থতাজনিত কারণে গতকাল মৃত্যুবরণ করেন। মারা যাবার আগে তার শেষ ইচ্ছে ছিল বাংলাদেশে থাকা তার নানা বাড়ির স্বজনরা এক নজর যেন তার মরদেহ দেখতে পারেন। তার এই ইচ্ছের কথা ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনীকে বিএসএফকে জানালে তারা বিজিবির সাথে যোগাযোগ করে। ফলে দুই দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনীর পতাকা বৈঠকের মাধ্যমে সকালে কিছুক্ষণের জন্য মরদেহ আনা হয় বাংলাদেশ ভারত সীমান্তে ১০৫ নম্বর মেইন পিলারের কাছে। সেখানে পচি খাতুনের স্বজনরা এসে এক নজর তাকে দেখে শেষ বিদায় জানান। পরে মরদেহটি আবার ভারতে ফিরিয়ে নেওয়া হয়। এ পর্যায়ে রয়েছে অর্থ ও বাণিজ্য সংবাদ। রাজধানীর আলোকি কনভেনশন হলে আয়োজিত হলো দীপ্যমান নক্ষত্র সম্মাননা ২০২৫। সেখানে সেই সব মানুষদের সম্মাননা জানানো হলো যারা শুরু থেকে মাত্রার অসাধারণ সৃজনতার অনন্য সৃজনযাত্রী। লোগো অ্যানিমেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর স্বাগত বক্তব্য দেন মাত্রার ম্যানেজিং পার্টনার সানাউল আরিফিন। তিনি ৪ দশকের যাত্রায় নেপথ্যে থাকা সৃজনশীল মানুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর মাত্রার আরেক ম্যানেজিং পার্টনার এবং অভিনেতা ও বিজ্ঞাপন নির্মাতা আফজাল হোসেন তার অভিজ্ঞতা শোনান। এরপর শুরু হয় সম্মাননা প্রদান পর্ব। সিওও খন্দকার আলমগীরের বক্তব্যের মাধ্যমে শেষ হয় আনুষ্ঠানিক পর্ব।
এ পর্যায়ে রয়েছে প্রবাসের খবর। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কুয়ালালামপুরের প্রধান সড়কে র্যালি করেছে প্রবাসী বাংলাদেশিরা। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, শুক্রবার পেট্রোনাস টুইন টাওয়ারের নিচ থেকে শুরু হয় র্যালি। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি পৌঁছায় মালয়েশিয়ার জাতীয় মসজিদ নেগেরায়। মসজিদ নেগেরা প্রাঙ্গণে সংক্ষিপ্ত বক্তব্য ও দোয়া মোনাজাত করা হয়। দাওয়াতে ইসলাম পাকিস্তানের সাথে যৌথভাবে গাউসিয়া কমিটি বাংলাদেশ মালয়েশিয়া শাখায় র্যালির আয়োজন করে। উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ মালয়েশিয়া শাখার নইমুদ্দিন, রফিকুল ইসলাম আকন্দ, মোহাম্মদ জাকারিয়া, ইব্রাহিম টিপু, গোলাম মোস্তফা, আতিক হাসান, জাফর হাফেজ, হাবিবুল্লাহ সহ আরো অনেকে। বিশ্ব আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্গানাইজেশন এবং কদর ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, কদর ফাউন্ডেশনের উদ্যোক্তা মোহাম্মদ ইসলামের নেতৃত্বে প্রদানকারী ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদার পরামর্শে মালয়েশিয়ায় আশিকে রাসূলগণ এ আয়োজন করেন। এ সময় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আনন্দ মিছিল ও শোভাযাত্রার আয়োজন করা হয়। শুক্রবার জুম্মার নামাজ আদায় করে 2টার সময় মসজিদ ইন্ডিয়ার সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে মসজিদ জামেক সড়ক, কোতারায়া সড়ক, মাদ্দেকা সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মসজিদ ইন্ডিয়া চত্বরে এসে শেষ হয়। সৌদি আরবের মক্কায় প্রবাসী বাংলাদেশিদের বেকার সমস্যা দূরীকরণ ও রেমিটেন্স বৃদ্ধিতে সহায়তায় 300 কারিগর, প্রযুক্তিবিদ, ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ান নিয়োগ দিলেন মক্কার বৃহত্তর শ্রমিক সরবরাহকারী প্রতিষ্ঠান শরিকা মুসাদ আল দাহাবি কোম্পানি। প্রতিনিধি এম সাইফুল ইসলাম জানান, এ উপলক্ষে দোয়া এবং প্রীতিভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মোহাম্মদ কাউসার আলমের পরিচালনায় ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের উদ্বোধনী বক্তব্যে কোম্পানির পরিচালক মোহাম্মদ সুলেমান লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নজম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নাসের খান চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন সৌদি নাগরিক শেখ শামির শরীফ, আব্দুল কাদের জিলানী সহ অনেকে। দোয়া করবেন সুলেমান লিটন আর কাউসার যাতে সবসময় আমরা মিলেমিশে থাকতে পারি। আমাদের এই কোম্পানির পক্ষ থেকে আমাদের শরিকা মুসাদ আল দাহাবি আমরা সবসময় কর্মীদের নিয়ে কাজ করি এবং কি যারা বেকার যুবক আছে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে কর্ম দেওয়ার চেষ্টা করি, বিশেষ করে দালাল মুক্ত। বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাম্মাম প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি রাহুল পারভেজ জানান, দাম্মাম ফয়সালিয়াতে স্থানীয় একটি হলরুমে শুরুতে কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে মোজাম্মেল হোসেন সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ বাহারুল্লাহ। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুর রহমান। প্রধান বক্তা শওকত কামাল CIP এবং বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সে যোগ দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। বিশেষ অতিথি ছিলেন শেখ জাকির হোসেন, মোহাম্মদ শাহজাহান, জসিমউদ্দিন ভুইয়া, জামাল উদ্দিন সবুজ, জাহাঙ্গীর আলম মনির, কামাল হোসেন সহ নেতাকর্মীরা। শেষে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়।